রাষ্ট্র যখন একজন সাংবাদিককে চুপ করিয়ে দিতে চায় তখন ঠিক কি হয়? আজ আমরা ঠিক এমনই একটা ঘটনার গভীরে যাব। সাংবাদিক শেখ মেহেদী হাসান নাদিমের ঘটনা। শুধুমাত্র নিজের কাজের জন্য তাকে এমন এক রাষ্ট্রীয় অভিযোগের জালে জড়ানো হয়েছিল যা ভাবলেই অবাক হতে হয়। এই পুরো ঘটনার মূলে রয়েছে যে খোদ আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তার একটা বিস্ফোরক স্বীকারোক্তি। তিনি সোজা সাপটা বলেছিলেন ষড়যন্ত্র হয়েছিল। ভাবুন তো, ছোট্ট একটা বাক্য, কিন্তু এর থেকেই তো জন্ম নিচ্ছে আসল প্রশ্নগুলো। কার বিরুদ্ধে ছিল এই ষড়যন্ত্র? আর তার চেয়েও বড় প্রশ্ন হল, কেন? এই যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে তার ঠিক কেন্দ্রবিন্দুতে ছিলেন সাংবাদিক শেখ মেহেদী হাসান নাদিম। আর তার বিরুদ্ধে জানেন, একের পর এক মামলা দেয়া হলো, অস্ত্র, মাদক সব মিলিয়ে মোট 7টা ফৌজদারি মামলা। তো এই কেনর উত্তরটা খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। প্রায় 1 দশকেরও বেশি সময় আগে, যখন দেশের সবচেয়ে বড় একটা অবকাঠামো প্রকল্প নিয়ে বেশ বড়সড় একটা বিতর্ক শুরু হয়েছিল। ঘটনার শুরুটা 2011 সাল থেকে। সরকার তখন বিশ্বব্যাংকের ঋণ না নিয়ে নিজেদের টাকাতেই পদ্মা সেতু বানানোর সিদ্ধান্ত নেয়। সাংবাদিক নাদিম কিন্তু ঠিক তখনই এর বিরোধিতা করেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এর ফলে দেশের মানুষের ওপর বিশাল একটা আর্থিক বোঝা চাপতে পারে। তার রিপোর্ট বলছিল এই ঋণের বোঝা নাকি টানতে হবে সেই 2056 সাল পর্যন্ত। এই যে আর্থিক বোঝার কথা বলা হচ্ছে, এটাকে বোঝানোর জন্য নাদিমের পত্রিকা একটা দারুণ শব্দ ব্যবহার করেছিল, অদৃশ্য জরিমানা। মানে ব্যাপারটা এমন যে সেতুর টোল তো আছেই, কিন্তু তার বাইরেও প্রত্যেকটা মানুষকে পরোক্ষ করের মাধ্যমে এই বিশাল ঋণের বোঝা বইতে হচ্ছে। আর তাদের যুক্তি ছিল বিশ্বব্যাংকের কম সুদের ঋণটা নিলে কিন্তু এই ঝামেলাটা এড়ানো যেত। তো এই যে তিনি খোলাখুলি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করলেন আর এত সমালোচনামূলক প্রতিবেদন ছাপলেন, তার ফল কি হল? সোজা কথায় নাদিমের বিরুদ্ধে শুরু হল মামলার স্রোত। একের পর এক ফৌজদারি মামলা। অভিযোগগুলো কিন্তু বেশ গুরুতর ছিল। তবে একটু গভীরে খোঁজ নিতেই মামলাগুলোর ভেতরের ফাঁকফোকরগুলো স্পষ্ট হতে শুরু করে। যেমন ধরুন, মামলার বাদীরাই পরে স্বীকার করে নিচ্ছেন যে অস্ত্রটা সাজানো ছিল। এমনকি ভুয়া সাক্ষী দাঁড় করানোর মতো মারাত্মক অভিযোগও কিন্তু সামনে চলে আসে। যেমন 2016 সালের অস্ত্র মামলাটার কথাই ধরা যাক। সরকারি অভিযোগে কি বলা হলো? বলা হলো অস্ত্রটা নাদিমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই মামলার যিনি বাদী এসআই জাকির, তিনি পরে কি বললেন জানেন? তিনি নিজেই স্বীকার করলেন অস্ত্রটা তার ছিল না, আমি দেয়ালের পাশে পেয়েছিলাম। আর এরপর তো বেরিয়ে আসতে শুরু করল একের পর এক স্বীকারোক্তি। এই মামলাগুলোর সাথে জড়িত বেশ কয়েকজন কর্মকর্তা তাদের রেকর্ড করা কথোপকথনে এমন সব তথ্য ফাঁস করলেন যা পুরো ঘটনাটাকেই যেন একটা নতুন দিকে ঘুরিয়ে দিল। যেমন 2019 সালের একটা মামলার বাদী ছিলেন দেলোয়ার নামে একজন বিজিবি সদস্য। তিনি নিজেই বলে দিলেন যে ওপরওয়ালাদের চাপে তাদেরকে এসব মিথ্যা মামলা করতে হয়। তার কথাটা ছিল খুব সহজ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ না মানলে কি চাকরি রাখতে পারি? আরেকজন কর্মকর্তা তো আরও ভয়ঙ্কর একটা তথ্য ফাঁস করলেন। তিনি বললেন যে রাতে নাদিমকে ধরা হয় সেদিন যদি এক বড় কর্মকর্তার বাবা হঠাৎ মারা না যেতেন, তাহলে নাকি ঘটনাটা ক্রসফায়ার হতো। আর সবশেষে যিনি পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার করে দিলেন, তিনি হলেন তৎকালীন ডিবিওসি এমারাত। তিনি সোজা সাপটা স্বীকার করে নিলেন, সত্যি বলতে একটা ষড়যন্ত্র হয়েছিল। এটাই আমার শেষ উত্তর। কিন্তু চাপটা শুধু এই আইনি হয়রানির মধ্যেই থেমে থাকেনি। এটা শেষ পর্যন্ত গিয়ে আঘাত এনেছে নাদিমের কাজের মূলে, তার পারিবারিক ঐতিহ্যের একেবারে গোড়ায়। নাদিমের পারিবারিক পত্রিকাটার নাম ছিল দৈনিক জাহান। এটা শুধু একটা খবরের কাগজ ছিল না, এটা ছিল ময়মনসিংহে সাংবাদিকতার প্রায় 50 বছরের একটা ঐতিহ্য, একটা উত্তরাধিকার। যখন মিথ্যা মামলা দিয়েও তাকে থামানো যাচ্ছিল না, তখন দেয়া হলো শেষ আঘাত। ময়মনসিংহ জেলা প্রশাসন দৈনিক জাহান পত্রিকাটির লাইসেন্সটাই বাতিল করে দিল। মানে কার্যকরভাবে একটা সমালোচক কণ্ঠকে পুরোপুরি স্তব্ধ করে দেয়া হলো। তাহলে পুরো ঘটনাটা থেকে কি দাঁড়ালো?
চলুন মূল বিষয়গুলো এক নজরে আরেকবার দেখে নেওয়া যাক। ঘটনা প্রবাহটা কিন্তু বেশ পরিষ্কার। প্রথমে সরকারের একটা বড় প্রকল্প নিয়ে সমালোচনামূলক সাংবাদিকতা, আর তারপরে শুরু হলো রাষ্ট্রীয় নিপীড়ন, সাজানো মামলা, ভুয়া সাক্ষী, আর সবশেষে ৫০ বছরের পুরনো একটা পত্রিকার লাইসেন্স বাতিল। সোজা কথায় সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা। নাদিমের এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। রাষ্ট্র যখন চায় সবাই চুপ থাকুক, তখন সত্যি কথা বলার মূল্যটা ঠিক কতটুকু? আর প্রাতিষ্ঠানিক বয়ান বা অফিসিয়াল ন্যারেটিভকে চ্যালেঞ্জ করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে?